জামাত ইসলামের কেন উনি বললেন যে জেনোসাইড, এটা বোঝার জন্য একটু আপনি এই একটা ভোট করতে চান, কবে ভোট করতে চান? ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে ভোট করতে চান। কিসের ভিত্তিতে করতে চান? কি সংবিধানের মধ্যে নাই? সংবিধানের মধ্যে আছে 5 বছর পর ভোট করতে হবে, তাহলে 29 সাল পর্যন্ত ওয়েট করতে হবে। আমরা সমস্ত রাজনৈতিক দল ঐক্যমত হয়েছি যে না, আমরা একটা ভোট আগামী ফেব্রুয়ারিতে করব। দ্বিতীয় কথা, গণভোট, গণভোটের বিধান এই সংবিধানে নাই। সেই জন্যই কথা আসছে যে এই সপ্তাহে একটা গণভোটের কি দিবেন। দেখেন, জুলাই সনদ বাস্তবায়নের ওটা কিন্তু আদেশ দিচ্ছে, অর্ডিন্যান্স দেয়নি, কিন্তু এই গণভোটের ব্যাপারে তাই কিন্তু অর্ডিন্যান্স দিতে হবে। তো এই অর্ডিন্যান্স দেওয়ার ক্ষমতা, এই অর্ডিন্যান্সটা পাস করবেন কিসের ভিত্তিতে? এই জনগণ আপনাকে সেই ম্যান্ডেটটা দিতে হবে, যে ম্যান্ডেটের লেজিটিমেসি হবে আগামী সংসদ নির্বাচন। এটা যদি আমরা বুঝতে ভুল করি, সেটাই বাংলাদেশ জামাত ইসলাম বারবার বলতেছে। এবং লাস্টলি আমি বোধহয় 3 সপ্তাহ আগে থেকে বলতেছি, ঠিক আছে, গণভোট যদি আপনি সার্বিক বিবেচনা একই দিনেও করেন, আপনাকে গণভোটের রেজাল্ট আগে পাবলিশ করতে হবে, তারপর আপনি সংসদীয় আসনের ফল প্রকাশ করবেন। কেন? আপনার কোনো কিছুর একটা লেজিটিমেসি বলে বেস না থাকলে আপনি করবেন কিভাবে? এই সরকারের বেসিসটা কি? এই জুলাই সনদ। এই ইলেকশন করবেন জুলাই সনদ। আপনি ওই গণপরিষদ বলেন আর সংবিধান সংস্কার কমিশন, ওটা বাংলায় একটা কথা ছিল, ঘোরালে লাঠি ফিরালে কোতকায়। গণপরিষদ বলেন আর সংবিধান সংস্কার দুটা সেম, লিটারাল মিনিং সেম। আপনি ওই রোমিও জুলিয়েটের মতো, আপনি গোলাপকে যে নামে ডাকেন সেটা গোলাপ সৌরভ ছড়াবে। সো গণপরিষদের যে কাজ, এই সংবিধান সংস্কার কমিশনের একই কাজ। সো এটাকে অন্যভাবে দেখার কোনো সুযোগ নেই। সো আপনি যখন গণপরিষদ করতেছেন, কিসের ভিত্তিতে করতেছেন? সব কিছুই করতেছেন এই গণভোটের ভিত্তিতে। আর আপনার সেকেন্ড ফেজের যে উত্তরটা পিআরের বিষয়, আপনি এই অর্ডারের মধ্যে দিয়েই দিচ্ছেন যে আপার হাউসে পিআর যাবে। আর বিএনপি যে কথা বলছিল, জামাত ইসলাম যে কথা বলছিল যে আমরা ইলেকশনের যে ম্যানিফেস্টো থাকবে তাতে আমরা দিব, যদি জনগণ আমাদেরকে ভোট দেয় আমরা তাহলে সেটা যে কী করবো, ইমপ্লিমেন্ট করব। সে কথাটাই উনি বলছেন যে আমাদেরকে যদি সুযোগ দেওয়া হয় আমরা এই পিআরের ইমপ্লিমেন্ট করব। এবং আজকে বাংলাদেশের বাস্তবতা, এটা আমার পার্সোনাল মতামত, একদম পার্সোনাল মতামত বলতেছে, এদেশে দুইটা, জিয়াউর রহমান তার 19 দফায় যদি হানা ভোট দিয়ে করতে পারে, 19 দফা, একটা দুইটা না, 19 দফা যদি হানা ভোটে করতে পারে, এবং সেখানে কি বলা আছে তার অনুসৃতি নীতি কর্মপন্থা সমূহের প্রতি, তার মানে 19 দফায় তার মধ্যে ছিল। 19 দফা যদি মানুষ তখন লিটারেসি রেট কত ছিল? 29%। তখন যদি মানুষ হানা ভোট দিয়ে পারে, এবং হায়ের কত পার্সেন্ট? 98% হচ্ছে হ্যাঁ ভোট পড়ছে। এবং তাহলে যদি সেটা হয়, তাহলে আজকে কেন হঠাৎ করে আপনারা বলতেছেন গণভোট বুঝবে না? দ্বিতীয় কথা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দলিত বিএনপি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সে সময় জাদু মিয়া থেকে শুরু করে সাজিস থেকে শুরু করে যত নাম করা লয়াররা ছিল, তারা সবাই মিলে বলছে আগে গণভোট করতে হবে, তারপর আপনি পার্লামেন্ট ইলেকশন করেন। 77 সালের মে মাসে সে গণভোট করলেন, তার উপর ভিত্তি করে 78 সালের জানুয়ারি মাসে তিনি এমপি ইলেকশন করলেন। তা আপনি যে দলের সৃষ্টি হলো গণভোট দিয়ে, আজকে আপনি টাকার কথা বলে, ভাইও বললেন ইকোনমির কথা বলে যে গণভোট করতে চাচ্ছেন না, এবং মতৈক্য হয়েছে একটা, এবার এইখানে আসে মতৈক্য হয়েছে, ভালো কথা। তাহলে আপনি ঐক্যমত কমিশন গঠন করলেন কোন আর্টিকেলের আন্ডারে? এই সরকার চলতেছে কোন আর্টিকেলের আন্ডারে? এই সরকার শপথ নিল কোন আর্টিকেলের আন্ডারে? ভোট করবেন কোন আর্টিকেলের আন্ডারে? বাস্তবায়ন আদেশ দিলেন কোন আর্টিকেলের আন্ডারে? 2/3 অফ দিস কনস্টিটিউশন অ্যাবান্ডেন্ট হয়ে গেছে। এই ধরনের যোগ জোড়াতালি দিয়ে তো 53 বছর চললেন। এই সংবিধানটা পাস করছে শেখ মুজিবুর রহমান, ড্রাফটেড বাই ইন্ডিয়া, উইদাউট গণভোট। ড্রাফটেড বাই ইন্ডিয়া কেন? ইয়েস, গণভোটের বিধানটা আমাদের সংবিধানে নেই। আওয়ামী লীগ সংবিধান থেকে এটাকে বিলুপ্ত করে দিয়েছিল। তারপরও যখন বলা হয়েছে গণভোট, বিএনপি দল হিসাবে এটা এগ্রি করেছে। কিভাবে এগ্রি করেছে? যে নির্বাচনের দিন, একই দিনে গণভোটটা হতে হবে, একই দিনে। এখানে দুটো বিষয়, একটা হচ্ছে নির্বাচন কমিশন, অন্তর্বর্তী সরকার, তাদের সক্ষমতা, নির্বাচন কমিশনের সক্ষমতা, সেই সাথে অর্থনৈতিক হাজার হাজার কোটি টাকা জনগণের যে ট্যাক্সের পয়সা, আর 84টা পয়েন্ট নিয়ে 25-30 পাতার একটা ডকুমেন্ট। এখন আমরা তো এখানে যারা লয়ার আছে, এটা আমাদের জন্যও তো কঠিন, আর এটা সাধারণ মানুষের জন্য আপনি কিভাবে কিংবা আমি কিভাবে আমরা আশা করব যে আপনার এটা খুব সহজ একটা জিনিস? সাধারণ মানুষ, কারণ সেরকম ম্যাসিভ অ্যাওয়ারনেস তো তৈরি করা হয় নাই। তো যদি তৈরি করা হতো জনসচেতনতা সাধারণ মানুষের ভেতর, তাহলে আপনার অন্য কথা হতো। গণভোটের প্রশ্নের 4টা বিষয় বস্তু যেগুলো থাকবে, তার মধ্যে মনে করেন 1 কিংবা 1-এর বেশি, এখানে কারো দ্বিমত থাকতে পারে না, ভোটারের থাকতে পারে। আচ্ছা, তাহলে এটা কিভাবে পরিষ্কার করবে যে সেখানে সে তার দ্বিমতের বিষয়টা কিভাবে জানাবে? একটা প্রশ্নের একটা উত্তর থাকবে, 4টা প্রশ্নের একটা উত্তর, কি হ্যাঁ অথবা না। এই তো, তাই যদি হয় তাহলে যেই সব বিষয় জুলাই সনদে
আমাদের সবার সাথে ঐক্যমত যেগুলাতে হয়েছে সেখানে সেটার ভিত্তিতে যেটা সাইন করা হয়েছে সেখানেও তো আবার কথা আছে যে কিছু অভিযোগ এসছে যে যেটা সই করা হয়েছে আর আলাপ আলোচনা 9 মাস ধরে যেটা হয়েছে সেটা এক না। তো এই জায়গাগুলো আপনার তো আমাদের জন্য সাধারণ মানুষের জন্য একটা কনসার্ন নিয়ে আসে। এখন জাতীয় নির্বাচনের সঙ্গে আপনার একই দিনে গণভোট আয়োজন, এই গণভোটের আয়োজনটাকে আমরা মনে করি যে এটা বেটার। একই লোকবল দিয়ে নির্বাচন কমিশন এবং একই খরচে সরকার সেরকম কিন্তু ঐক্যমত্য কমিশনে আমরা অনেক আলোচনা করেছি, অনেক কিছু হয়েছে, তারপরে সরকার এটা একটা জবনিকা টেনেছে, বলেছে যে ঠিক আছে এই পদ্ধতিতে হবে। যে কারণে টেনেছে যে আমরা তো কোনো জায়গায় এক জায়গায় পৌঁছাতে পারি নাই। কিছু মেজর ইস্যুগুলো তো যেমন এই যেটা নিয়ে এখন আলাপ আলোচনা হচ্ছে গণভোট একদিনে কিনা, তারপরে কিভাবে হবে, নোট অফ ডিসেন্টের ব্যাপারে যখন এটা তো বারবার বলেছে আপনারা রাজনৈতিক দলগুলো বসেন, 1 উইক 2 উইক টাইম এক্সটেন্ড করা হয়েছে, বসেও তো যখন কিছু করা হয় করতে পারিনি তখন সরকার একটা ডিসিশন দিয়েছে। তা এখন যেটা এটা নিয়ে যদি তর্ক আমরা করতেই থাকি আমরা আর ইলেকশনের দিকে, এখন মানুষের কিন্তু এটা একটু বুঝতে হবে, পিপলস পালস বুঝতে হবে, মানুষ ইলেকশন মুখী হয়ে গিয়েছে। মানে ইলেকশনের সব শঙ্কা দূর হয়েছে আপনি মনে করেন? সংখ্যা দূর হওয়ার থেকে বেশি কথা হলো যে আপনার জনগণ কি ইলেকশন মুখী হয়ে গিয়েছে না, আপনি জনগণের পাঁচ থেকে বুঝতে হবে ইলেকশন যেহেতু মুখী হয়ে গেছে ইলেকশনটা হইতে হবে। এখন ইলেকশন হতে হলে আপনার যেটা মানে গণভোট আগে পরে এই আলাপের মধ্যে না যে ইলেকশনটা যেন প্রপারলি আমরা করতে পারি। কারণ আমি গণভোট আগে না এমনি ভোট পরে এগুলা নিয়ে মারামারি করে কিন্তু ভোটের মানে মাঠ যে তৈরি না সেটা নিয়ে তো কথা বলছি না। এখানে যে মানে আপনার ভোট হওয়ার জন্য যে একটা ফেয়ার প্লেইং ফিল্ড এবং মানে প্রার্থীদের সুরক্ষা, এটা তো কোনো কিছুই আমরা এনশিওর করতে পারি না এখনো নির্বাচন কমিশন। যেটা যে মুন্নি আপা বললেন যে তারা তো একটা নিয়েই হাবুডুবু খাচ্ছে, তাদের সক্ষমতা নেই। আপনি আবার এটাকে আগে পরে বলে এটা আসলে হলো কি এগুলি আলাপ, আমার মনে হয় এগুলো থেকে বের হয়ে এসে আমাদেরকে আলাপ করতে হবে যে একটা গুড ইলেকশনের জন্য দুটোই যেহেতু গভর্নমেন্ট বলেছে একই দিনে হবে একই দিনে হোক, বাট এই একই দিনে একটা গুড ইলেকশন যেন জাতি পেতে পারে এবং ভায়োলেন্স ফ্রি এবং ফেয়ার ইলেকশন যেন যারা ক্যান্ডিডেটরা দাঁড়াবে ইরেসপেক্টিভ অফ তাদের কত বড় দল, কত মাসেল পাওয়ার, কত মানি পাওয়ার আছে, তারা যেন প্রত্যেকটা ক্যান্ডিডেট একটা ফেয়ার সুযোগ পেতে পারে ওই ফিল্টার তৈরি করার জন্য। এবং কোথায় আমরা ঐকমত্য হচ্ছি সেই বিষয়গুলো সম্পর্কে মোটামুটি একটা ধারণা আমার আছে। সেই জায়গা থেকে বলছি যে যে কারণে যে 84 আর 48-এর পার্থক্যটা তুললাম, আমি যে জিনিসটা বলতে চাইছি যে এই তর্ক কিন্তু হয়েছে, যেমন গণপরিষদের দাবি ছিল, সংশোধনীর দাবি ছিল, সংস্কার পরিষদেরও দাবি ছিল। এখন এখানে যখন গণপরিষদের দাবি আসে সেটার যে প্রবলেমসগুলো এসছে তার মধ্যে মোদ্দা কথা বলছি, উইদাউট এখন সব তর্কে তো আমি যেতে পারবো না, কত কত তর্ক হয়েছে। মোদ্দা প্রশ্নটা ছিল যে সংবিধান স্থগিত করার মতো কোনো বাস্তবতাটা নাই, এটা নিয়ে কোনো ঐকমত্য নাই। কেউ কেউ দাবি করতে পারে, যেমন ওনার বক্তব্যের মধ্যে কিংবা জামাত ইসলামীর বক্তব্যের মধ্যে জেনারেলি এমনভাবে উপস্থাপন হয়েছে যে তাতে মনে হচ্ছে যে কনস্টিটিউশনকে স্থগিতই করে ফেলা হচ্ছে অথবা কনস্টিটিউশনের ঊর্ধ্বে একটা জিনিসকে সুপ্রা হিসেবে দাঁড় করানো হচ্ছে, এইরকম প্রস্তাব কিন্তু আছে। কিন্তু একটা দলের প্রস্তাব আছে সেইটা হলো এক জিনিস, আর আমরা সবাই মিলে কোথায় এসে শেষ পর্যন্ত দাঁড়ালাম সেটা আরেক জিনিস। আমি কিন্তু ঐকমত্যের পার্টে কথা বলছি, আমি ওই দলীয় প্রস্তাবে আর ফেরত যাচ্ছি না, কারণ আমাদেরও তাহলে আবার আমাদের বক্তব্যটা তুলে ধরতে হবে, আমি সেই বিতর্কের সময় যাচ্ছি না। সো গণপরিষদের দাবি এক পাশে আছে, অন্যদিকে যেমন ধরেন সংশোধনীর দাবি ছিল যে এটা পার্লামেন্টে যাবে, পার্লামেন্ট এটা সংশোধনী দিয়ে পাশ করে দিবে, এতগুলো অসুবিধা কি। কিন্তু আমরা যেটা বারবার আর্গিউ করার চেষ্টা করছিলাম যে গণপরিষদে যাওয়া মানে হচ্ছে যে আপনাকে কনস্টিটিউশন একটা নতুন করে লিখতে হবে, সেইটা এই মুহূর্তে কোনো ঐকমত্য নাই। গণপরিষদের বিষয়টি একটা এই কথাটা একটা বাজে কথা। 106-এ সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী সরকার গঠন করতে বলতে পারে না। কি কারণে পারে না? অন্তর্বর্তীকালীন সরকার কনস্টিটিউশন নাই। কনস্টিটিউশনে সুপ্রিম কোর্ট ইজ দ্য গার্ডিয়ান অফ দ্য কনস্টিটিউশন। যদি সুপ্রিম কোর্ট গার্ডিয়ান অফ দ্য কনস্টিটিউশন, কনস্টিটিউশনের বাইরে যে সুপ্রিম কোর্ট কোনো অর্ডার দিতে পারে না। সো এই ধরনের জোড়াতালি 53 বছর যেভাবে দিয়ে আসছে, এই জন্য এই জোড়াতালি থেকে আমরা একটা নতুন সূর্যোদয় করতে চাইছি এবং সেখানে এই ঐকমত্য কমিশন বলেন ভাই 5 আগস্টের পরে একটা সরকার কিভাবে গঠিত হতে পারত। এখানে দুইটা অপশন ছিল, একটা যেটা ভুল করছে, ট্রেন তো মিস করে ফেলছে, এই রাষ্ট্রপতিকে তো সরানোর প্রথম কথাই ছিল রাষ্ট্রপতিকে সরানো হবে, তখন তো বিএনপি এই কনস্টিটিউশন দোহাই দিয়ে বললো না রাষ্ট্রপতিকে সরানো হবে না, সরানো যাবে না, রাষ্ট্রপতিকে সরানো গেল না। দ্বিতীয় কথা, এই সরকার দেখেন প্রথম দিকে ইউনূস সাহেবও বলছিলেন বিপ্লব বিপ্লব জুলাই বিপ্লব, আজকে এই ঐকমত্য কমিশনে এসে সেই বিপ্লব উধাও হয়ে এখন হয়ে গেল অভ্যুত্থান।
আজকে আমার সাকিব ভাইরাও বলতেছে এটা অদ্ভুতান, কিন্তু সাকিব ভাইদের মুখে সেই 5 তারিখ থেকে 8 তারিখ 9 তারিখে শুনছিলাম এটা জুলাই বিপ্লব, এই আত্মাহুতিগুলো ছিল জুলাই বিপ্লব, এবং এই জুলাই বিপ্লবের মাধ্যমে ওই রাষ্ট্রপতি ভবনে যখন গেছেন তখন আমার কাছে সেই রেকর্ডিং গুলো আছে, আপনারা সবাই বলছেন জুলাই বিপ্লব। সো আজকে যদি আপনারা বলতে চান তাহলে আমাকে রেকর্ডিং বাজাতে হবে। So, না, সে অদ্ভুতান শোনেন ভাই, না আপনি যে 5 তারিখের কথা বলছেন, 5 তারিখে বঙ্গভবনে যে বৈঠক হয়েছিল সেখানে কিন্তু জামাতের আমিরও উপস্থিত ছিলেন এবং সকল দলের ছিলেন, সকল দল সবাই বলছে এটা বিপ্লব। কিন্তু এই সরকার কিভাবে গঠিত হবে সেটার একটা পথরেখা কিন্তু সেখানে হয়েছিল। পথরেখা সেখানে হয়েছিল কিভাবে হলো? সে কনস্টিটিউশনের বাইরে থেকে হলো, তো একটা অলিখিত কনস্টিটিউশন আন্ডারে আমরা চলতেছি, এই সত্যটাকে কেন আমরা মানতে চাচ্ছি না? কারণ কনস্টিটিউশনের যে ট্রুথ আর সাসপেন্ডেড, আমি যে কোশ্চিন করলাম 18টা একটা উদাহরণ দেন, কোথায় কনস্টিটিউশন আছে, কোথায় সরকারের লেজিটিমেসি আছে, কোথায় সরকার শপথ নিচ্ছে? তাহলে সবকিছু একটা অলিখিত সংবিধানের দ্বারা জনগণের সার্বভৌম ক্ষমতার দ্বারা এই সরকার চলতেছে। এই জনগণের সার্বভৌম ক্ষমতা হচ্ছে এই সরকারের উৎস। এই সরকার অন্য কোনো জায়গায় যেতে হবে না, এই কারণে এই জনগণই এই সরকারকে বসাইছে। দ্বিতীয় যে কথা আপনি বলছেন যে বাংলাদেশ জামাত ইসলামের সাথে একজন কি করছেন, ওর নাম কি আল্লাহ, সাবেক স্বৈরাচারের সাথে সে ছিল। দেখেন যে আপা একটু আগে বললেন না আমরা ইন্ডোর্স করি কিনা, বোধহয় এই যে তিনটা ইলেকশন হয়েছে, 24 সালে ইলেকশন কনস্টিটিউশনের দোহায় বিএনপি ছাড়া আর কেউই দেয়নি। প্রতিটা কথায় সালাউদ্দিন সাহেবের উদাহরণ তো আপনি টানলেন, প্রতিটা কথায় সালাউদ্দিন সাহেব এটা কনস্টিটিউশনের মধ্যে নেক্সট পার্লামেন্ট করবে। কেন ভাই নেক্সট পার্লামেন্ট করবে? আপনি তো জীবনে বহুত করছেন, আপনি তো 91 সালের কথা মানেননি। আপনি তো সেই সুনীল গঙ্গোপাধ্যায়ের কথার মতো 33 বছর কাটলো, 3 জোটের রূপরেখা আপনি 91 সালে মানেননি। 96 সালে সেদিন আন্দোলন করতে হলো কেয়ারটেকার গভর্নমেন্টকে, কিভাবে আমি আপনাকে বিশ্বাস করবো যে আপনি যে এটা করবেন? দ্বিতীয় কথা, উনি সেদিনই বলছেন যে জুলাই সনদের গণভোট কি সংসদকে, ভবিষ্যৎ সংসদকে বাইন্ডিং করতে পারে? সো বিএনপি অলরেডি গিভিং ইন্ডিকেশন যে তারা ক্ষমতায় গেলে এটা করবে না। আর আপনি একটা জিনিস বোঝেন, বরিশালে যখন ইলেকশন করছিলেন তখনই এখনো মনে আছে পাখার উনি, ওনার মুখ চোখ থেকে রক্ত বেরোচ্ছিল, এবং উনি সেদিন বলছিলেন যে আমি তওবা করলাম, আমার জীবনের সবচেয়ে বড় ভুল। তখন কিন্তু কোনো 8 দলীয় জোটও হয়নি, কিছু হয়নি, এবং বিএনপি সহ সবাই কিন্তু ওই হাত পাখার উনিও কিন্তু গণভবনে ছিলেন। এই ছেলেপেলেগুলো এই যারা হাত পাখার ছিল তাদেরও কিন্তু আত্মাহুতি দিয়েছেন কোথায়? এই ঢাকার এই কোনায়, তাদের যে মাদ্রাসা, সবচেয়ে বড় মাদ্রাসা ঢাকার প্রবেশের মুখে, সেখানে কিন্তু অনেক ছেলেপেলে আত্মাহুতি দিছে। তাহলে একটা লোক ভুল করলে সেই ভুল থেকে মানুষ শিক্ষা নিয়ে সামনে আগায় যাবে, এটাকেই কি বলা হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া সমস্ত মানুষ ভুল করবে, এবং এটা আপনাকে মেনে নিতে হবে। আপনি কেউ ভুলের ঊর্ধ্বে না, বিএনপি জামাত কেউ ভুলের ঊর্ধ্বে না, ভুল হবে। 5 আগস্টের পরে আসলে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আমরা ভুলটা আসলে প্রত্যাশা করিনি। মিলি আপা, আপনার কাছে একটু জানতে চাই, আমি এটা শেষ করে নিই, আমি আবারও আসবো আপনার কাছে, যে 5 আগস্টের পরে সকল রাজনৈতিক দলগুলোর কাছে আমরা দায়িত্বশীল ভূমিকা আসলে আশা করেছিলাম, সেই দায়িত্বশীল ভূমিকাকে দলগুলো রাখতে পারলো কিনা? এটা বলার আগে একটু আমি শারীর ভাই একটা ছোট্ট জিনিসের উত্তর দিই, যেটা আমার মনে হয় সবগুলা তর্কের অবসান করে। সেটা হলো পিপলস উইল টেক প্রেসিডেন্স। সংবিধানের কোথায় আছে, কি আছে না আছে, পিপলস ম্যান্ডেট। আপনি পিপলস ম্যান্ডেটে আসছেন, সংবিধানের বাইরে থেকে এসেছি, এটাই আমি বলতেছি মিলি। আপনি যেটা, আমি একমত যে পিপলস ম্যান্ডেটটা, পিপলস উইলটার উপরেই তো সরকার, সেটা তো এই সংবিধান থেকে আছে। তো পিপলস কোথায় থেকে? আপনি আর্টিকেল 7 থেকে কিভাবে সরকার গঠন করবেন? আপনি তো একজন ব্যারিস্টার, আপনার কাছ থেকে এই কথাটা আপনি আমাকে বলেন, আর্টিকেল 7 এর পাওয়ার দিয়ে কিভাবে সরকার গঠন করবেন কনস্টিটিউশনের মধ্যে থেকে? আপনি এটা একটা বন্ধ আর্টিকেলে বলাস, আপনাকে বলতে দেখাতে হবে না, আপনি বলে দেন। আমরা এটাই বললাম যে পিপলস উইল টেক প্রেসিডেন্স। এটা এখানে পিপলস উইলের একটা গভর্নমেন্ট হয়েছে। এইখানে আপনি এখন মানে পুরাটা, আপনি ধরেন একটা রেস্টুরেন্টে গেলেন, যে অর্ডার দিলেন, খেয়ে দিয়ে এরপর সব শেষ করে বললেন যে এটা খাইলাম কিভাবে, তাহলে তো হবে না। আপনি এই গভর্নমেন্ট আজকে প্রায় 18 মাস হয়ে যাচ্ছে, এখন আপনি তার লেজিটিমেসি না, আমরা লেজিটিমেট কোশ্চেন করি, আমরা বলছি এই সরকার লেজিটিমেট, আপনার পিপলস উইলের সরকার, এই সরকার কনস্টিটিউশনের সরকার না। আবার বোঝেন মিলি আপা, এই সরকার তথাকথিত ভারতের ড্রাফটেড কনস্টিটিউশনের সরকার না, এই সরকার হচ্ছে মানুষের উইলের সরকার। আর মানুষের উইল আর সংবিধানের মধ্যে পার্থক্য যদি না বোঝেন, তাহলে আমি এখানে এই পার্থক্য বুঝাতে পারবো না। আপনি নিজে বলতেছেন পিপলস উইলে ভোট ছাড়া সরকার গঠন করলে কিভাবে? ওপেন ফ্লোর করবেন? হ্যাঁ, আমি বলবো একটু, আপনি একটু মিলির কথা একটু যাই, একটু কথাটা নিয়ে তুলি। দেখুন, প্রত্যেকটা দলের তো একটা নিজস্ব বক্তব্য আছে, স্ট্যান্ডিং আছে। সেই স্ট্যান্ডিং নিয়ে আমার কোনো আপত্তি নেই, কারণ তার বক্তব্য তিনি দেবেন। কিন্তু যখন আমরা একটা কমন বিষয়ে আসে কথা বলি, তখন আমাদেরকে তো আমরা কোথায় এসে একমত হচ্ছি, অথবা আমরা কি আসলে গ্রহণ করেছি কোন জায়গা থেকে। আর্টিকেল 106 এখানে যে কথাটা লেখা আছে, এটা আমরা যদি পড়িও, যদি কোনো সময় রাষ্ট্রপতির নিকট প্রতীয়মান হয় যে আইনের এইরূপ কোনো প্রশ্ন উত্থাপিত হইয়াছে বা উত্থাপনের সম্ভাবনা দেখা দিয়েছে,
যাহা এমন ধরনের ও এমন জনগুরুত্বপূর্ণ সম্পন্ন যে সেই সম্পর্কে সুপ্রিম কোর্টের মতামত গ্রহণ করা প্রয়োজন, তাহা হইলে তিনি প্রশ্নটি আপিল বিভাগের বিবেচনার জন্য প্রেরণ করিতে পারিবেন এবং উক্ত বিভাগ স্বীয় বিবেচনায়, আবার বলি স্বীয় বিবেচনায় উপযুক্ত শুনানির পর এই জায়গায় প্রশ্নটি সম্পর্কে রাষ্ট্রপতিকে স্বীয় মতামত জ্ঞাপন করিতে পারবেন। হেডলাইনটা হচ্ছে সুপ্রিম কোর্টের উপদেষ্টামূলক এখতিয়ার। এখন এই প্রসেসেই সরকার আমি শেষ করি। ধরুন এই যে পিপলস উইলের কথা বলা হয়, সংবিধান আপনি কিন্তু মানে পলিটিক্যাল জায়গা থেকে একটা মানে কনস্টিটিউশনকে দেখতে পারেন। পলিটিক্যাল রিডিং অফ কনস্টিটিউশন, লিগ্যাল রিডিং অফ কনস্টিটিউশন দুটো আলাদা জিনিস। পলিটিক্যাল রিডিং অফ কনস্টিটিউশন যদি আপনি দেখেন, তাহলে আপনার কনস্টিটিউশন হচ্ছে আপনি কিভাবে চলবেন তার কতগুলো লিখিত ভাষ্য। সেইটা ঠিকমতো চললেন কিনা সেটার জন্য অভিভাবকত্ব সুপ্রিম কোর্টকে দেওয়া হয়। বাইন্ডিংটা হচ্ছে উইদিন কনস্টিটিউশন। হ্যাঁ, আপনি কনস্টিটিউশনের ভেতরে আছেন, একটা ডিসিশন নিয়েছেন, সেটা সুপ্রিম কোর্টে মানে সংবিধান অনুযায়ী নিয়েছেন কিনা এটা যদি প্রশ্ন উত্থাপিত হয় সুপ্রিম কোর্ট ফয়সালা করবে। ক্লিয়ার? এখন এমন প্রশ্ন উত্থাপিত হলো যা এই কনস্টিটিউশন দিয়ে ব্যাখ্যা করা যাচ্ছে না, তখন আপনি কি করবেন? এখন বাস্তবতা তো কনস্টিটিউশন দিয়ে তৈরি হবে না, বাস্তবতা অনুযায়ী কনস্টিটিউশন অথবা আমাদের পরিবর্তনগুলো ঘটাতে হবে। আমরা কনস্টিটিউশনের জন্য না, কনস্টিটিউশন আমাদের জন্য। ফলে আমরা আগে এটা প্রথম ধরে নিতে পারি, রিয়ালিটি ফার্স্ট। এখন রিয়ালিটিতে এমন অবস্থা তৈরি হয়েছে, বাস্তবতা এমন জায়গায় তৈরি হয়েছে যেখানে একটা ঐতিহাসিক গণ অভ্যুত্থান সৃষ্টি হয়েছে। সেই গণ অভ্যুত্থানের পর প্রধানমন্ত্রী পালিয়ে গেছে, যেইটার ব্যাখ্যা সংবিধানে কোথাও আসলে নেই, পাওয়া যাচ্ছে না। এখন কি করা যাচ্ছে? প্রেসিডেন্ট আছে, প্রেসিডেন্টকেও ফেলে দিয়ে আপনি যদি আপনার সমস্ত রাষ্ট্রশক্তি এবং যাকে বলে যে একটা পিপলস পাওয়ার এবং তার সাথে সবাই মার্চ করে গিয়ে আপনি যদি বললেন না যে আমি একটা ডিক্রি জারি করলাম যে এইটাই হচ্ছে সরকার, আমরাই হচ্ছে ক্ষমতা, সেটা হতে পারতো, এটাকে বলে বিপ্লবী সরকার। কিন্তু আপনি তো বিপ্লবটা করেন নাই। আপনি যা 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত করেন নাই, সবাই মিলে গিয়ে, এবং আমাদের সাথে আলোচনা করা হয় না, জামাত ইসলামের সাথে কথা বলা হচ্ছে, বিএনপির সাথে কথা বলা হচ্ছে, বাট গণসংহতির সাথে কথা বলা হয় নাই। ছাত্রদেরকে আমরা 5 তারিখ দায়িত্ব দিয়ে এসেছিলাম, সেটা সেখানে সেনা দপ্তর থেকে বলা হয়েছে, আমি নিজে প্রথম বাক্য উচ্চারণ করেছি, ছাত্রদের সাথে আলোচনা না করে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। দ্বিতীয় হচ্ছে প্রেসিডেন্ট হাউসে প্রেসিডেন্টের বক্তৃতার পরে তাকে আমি বলেছি ছাত্রদের সাথে কোনো আলোচনা ছাড়া কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। আপনি শুধু এইটুকু বলবেন যে ছাত্রদের দাবি অনুযায়ী একটি গ্রহণযোগ্য অন্তর্বর্তী সরকার গঠন করা হবে। সেটা বিপ্লবী সরকার হবে না 106 দিয়ে হবে না কি দিয়ে হবে, এইটা আলোচনা করার জন্য সবার সাথে কথা বলা দরকার ছিল। কথা যাদের সাথে বলেছেন তারাই দিয়েছেন এবং তারা ওইটা গ্রহণ করেছেন যে 106 দিয়ে তারা এইটাতে যাবেন এবং 106 দিয়ে তারা গেছেন। এইটাকে বলে ডক্ট্রিন অফ নেসেসিটি, অর্থাৎ আবশ্যিকভাবে 106 আপনি যে ইন্টারপ্রিটেশন দিচ্ছেন, শুনানি হলো কোথায়, আপিলেট ডিভিশন পাইলেন কোথায়? আপনি 6 তারিখে সমস্ত জাজ পালাতো, রং ইন্টারপ্রিটেশন দেন না। আপনি আগে এখানে দেখেন রং ইন্টারপ্রিটেশন, না এখানে শুনানিটা যায় সরকারকে জিজ্ঞেস করতে হবে। না না আপনি যেটা বলছেন আমার তো বলা একটা রাইট। আপনি তো বলেন পলিটিক্যাল কোশ্চেন কি কোর্ট সলভ করতে পারে? আমি আসি, না আগে এটা বলেন, পলিটিক্যাল কোশ্চেন কোর্ট সলভ করতে পারে না, আদালতের কাজ পলিটিক্যাল। আপনার রাজনৈতিক বক্তব্য না, রাজনীতি না, এটাই আইনের বক্তব্য। আপনার সময় তো আপনি আসবেন, আপনি আমার না আপনি তো মিলির কাছ থেকে নিলেন, আপনি তো একটা কোশ্চেন দিচ্ছেন, সেটা হচ্ছে 106 দিয়ে এই আবশ্যিকতার জায়গাটা বলতে দিতে হবে মনে হয়। অর্থাৎ কি বলে যে এই যে ডক্ট্রিন অফ নেসেসিটি, আবশ্যিক একটা যে জায়গা তৈরি হচ্ছে পরিস্থিতি, সেই পরিস্থিতিতেই আপনার এখানে এই জিনিসটা তৈরি হয়েছে। ফলে এই গভর্নমেন্ট যখন আপনি করেছেন ওইটারই কন্টিনিউটিতে এই গভর্নমেন্ট কিন্তু একটা ডক্ট্রিন অফ নেসেসিটির উপর দাঁড়িয়ে থাকা সরকার এবং সে জনগণের অভ্যুত্থান তাকে ওই জায়গাটায় এবং সে এখন পর্যন্ত যে আদেশ টাদেশ যত কিছু জারি করতেছে, এই যে লাস্ট সুপ্রিম কোর্টের বৈধতাই আসলে